আসসালামু আলাইকুম। লার্নিং গ্লোবাল ট্রেডের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা বিশেষ এলসি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য এলসি বা ট্রান্সফারেবল এলসি। অর্থাৎ নাম শুনে আমরা নিশ্চয়ই একটু বুঝতে পারছি, আন্দাজ করতে পারছি যে এটা হচ্ছে এমন একটা এলসি বা লেটার অফ ক্রেডিট যেটা একটা নির্দিষ্ট পক্ষ হতে আরেকটা নির্দিষ্ট পক্ষকে স্থানান্তর করা যায়, অর্থাৎ ট্রান্সফার করা যায়। এটাই হচ্ছে ট্রান্সফারেবল এলসি বা ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা জানবো যে ট্রান্সফারেবল এলসি আসলে কি, হস্তান্তরযোগ্য এলসি কি। এটি এমন একটি এলসি যেখানে প্রথম বেনিফিশিয়ারি এলসির সুবিধা অন্য বেনিফিশিয়ারিকে হস্তান্তর করতে পারে। অর্থাৎ হস্তান্তরযোগ্য এলসি হলো এমন একটি এলসি যেখানে প্রথম বেনিফিশিয়ারি চাইলে এই এলসির সুবিধা এক বা একাধিক দ্বিতীয় বেনিফিশিয়ারির কাছে হস্তান্তর করতে পারে। আমরা জানি যে যিনি এলসি ইস্যু করেন তিনি হচ্ছেন অ্যাপ্লিক্যান্ট, আর এলসির সুবিধাভোগী অর্থাৎ যিনি এক্সপোর্টার, যার নামে এলসিটি ইস্যু করা হয়, তিনি হচ্ছেন বেনিফিশিয়ারি। অর্থাৎ এই এলসিটা আমরা যেটা জানতে পারলাম যে প্রথম বেনিফিশিয়ারি চাইলে এক বা একাধিক দ্বিতীয় বেনিফিশিয়ারির কাছে হস্তান্তর করতে পারে। এটি সাধারণত তখনই ব্যবহৃত হয় যখন মূল বেনিফিশিয়ারি কোনো মধ্যবর্তী ট্রেডার, সাপ্লায়ার আর প্রকৃত উৎপাদক বা সরবরাহকারী অন্য কেউ। অর্থাৎ এখানে যে ৩ নম্বর পয়েন্টে একটা কথা উল্লেখ আছে যে সাধারণত ট্রেডার বা মধ্যবর্তী ব্যবসায়ীরা এটি ব্যবহার করে। অর্থাৎ ট্রান্সফারেবল এলসি মূলত তারাই ব্যবহার করে যারা প্রকৃত পণ্যের উৎপাদনকারী নয়, অর্থাৎ তারা অ্যাজ এ থার্ড পার্টি বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। মূল সাপ্লায়ার অর্থাৎ মূল পণ্য প্রোডাকশনকারী এবং বায়ারের মধ্যে একজন মধ্যস্থতাকারী হিসেবে এই ট্রান্সফারেবল এলসির বেনিফিশিয়ারি ফার্স্ট বেনিফিশিয়ারি হিসেবে কাজ করে এখানে। আচ্ছা, তার কাজ হচ্ছে বায়ারের কাছ থেকে এলসি পাওয়া এবং সে এলসি পাওয়ার পর এই এলসিটা মূল যে পণ্যের উৎপাদনকারী বা সরবরাহকারী তার নিকট এলসিটা ট্রান্সফার করে দেয়। এটাই হচ্ছে ট্রান্সফারেবল এলসির মূল শর্ত, এবং এতে অবশ্যই ট্রান্সফারেবল কথাটা উল্লেখ করতে হবে। এখন ট্রান্সফারেবল এলসির মূল বৈশিষ্ট্যগুলো কি আমরা যদি একটু আলোচনা করি। প্রথমত, এলসিতে অবশ্যই ট্রান্সফারেবল কথাটা উল্লেখ থাকতে হবে। এটা শুধু একবারই ট্রান্সফার করা যাবে, অর্থাৎ দ্বিতীয় বেনিফিশিয়ারি এটিকে আর কোনো পক্ষের কাছে হস্তান্তর করতে পারবে না। অর্থাৎ একজন ট্রেডার যখন একজন উৎপাদনকারীকে এই এলসিটা হস্তান্তর করবে, সেই উৎপাদনকারী চাইলেও আর কোনো পক্ষের নিকট সে এলসিটা হস্তান্তর করতে পারবে না। এটা হচ্ছে তার একটা রেস্ট্রিকশন এই ট্রান্সফারেবল এলসির। ইউনিট প্রাইস বা পরিমাণ কমানো বা বাড়ানো যায় না। কমানো যায় বাট বাড়ানো যায় না। অর্থাৎ এখানে একটা ট্রান্সফারেবল এলসির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই প্রথম বেনিফিশিয়ারি অর্থাৎ এই এখতিয়ার শুধু প্রথম বেনিফিশিয়ারির ক্ষেত্রে থাকবে। সে চাইলে পণ্যের পরিমাণ, ইনভয়েস প্রাইস এবং ইউনিট প্রাইস এবং পরিমাণ, কোয়ান্টিটি সে চাইলে কমাতে পারবে ইনভয়েসে উল্লেখিত পরিমাণের তুলনায়, কিন্তু সে চাইলে এর থেকে বাড়াতে পারবে না, এই সুযোগটা থাকবে না। আর এক্সপায়ারি ডেট এবং শিপমেন্ট ডেট বাড়ানো যায় না। অর্থাৎ এক্সপায়ারি ডেট এবং লেটেস্ট ডেট অফ শিপমেন্ট অপরিবর্তিত থাকে বা কমানো যায়। অর্থাৎ শিপমেন্ট ডেট থেকে আপনি সামনে আগায় নিয়ে আসতে পারবেন, এক্সপায়ারি ডেট সামনে আগাতে পারবেন, কিন্তু পেছনের দিকে পিছিয়ে নেওয়া যাবে না। এটা হচ্ছে আরেকটা রেস্ট্রিকশন। এই গেল এসির মূল বৈশিষ্ট্য। আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যে কথাগুলো বলছিলাম, যে লাস্টের দুইটা পয়েন্ট একটু বিস্তারিত জেনে নিই আমরা। যে শর্ত পরিবর্তন করার সুযোগ, অর্থাৎ এই যে বাড়ানো কমানোর যে বিষয়টা আমরা আরেকটু বিস্তারিত জেনে নিই। সেটা হচ্ছে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফারের সময় কিছু শর্ত পরিবর্তন করতে পারে। যেমন এলসি অ্যামাউন্ট কমানো যাবে, ইউনিট প্রাইস কমানো যাবে, এক্সপায়ারি ডেট সামনে আগায় নিয়ে আসা যাবে। অর্থাৎ যে কথাটা বলা হচ্ছিল এখানে, লেটেস্ট ডেট অফ শিপমেন্ট সেটাও আগানো যাবে,
প্রেজেন্টেশন পিরিয়ডটাও সামনে আগায় নিয়ে আসা যাবে, কিন্তু কোনোটাই সামনের দিকে বাড়ানো যাবে না। এগুলো হচ্ছে ফার্স্ট বেনিফিশিয়ারির মার্জিন প্রফিট রাখার জন্য এই কাজগুলো করা হয় আসলে। অর্থাৎ ফার্স্ট বেনিফিশিয়ারি অ্যাজ এ ট্রেডার সে অবশ্যই একটা এলসি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন অর্থাৎ মার্জিন সে তার কমিশন হিসেবে রাখবে। এজন্যই সেই কাজগুলো করার এখতিয়ার তার রয়েছে। তবে কিছু শর্ত এলসিতে কখনোই, এই ট্রান্সফারেবল এলসিতে কখনোই পরিবর্তন করা যাবে না। সেগুলো কি? অ্যাপ্লিক্যান্টের বা বায়ারের নাম, অর্থাৎ এটা তো এবং অ্যাপ্লিক্যান্ট বা বায়ারের নাম পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। ইস্যুইং ব্যাংক অর্থাৎ যে ব্যাংক থেকে এলসিটি ইস্যু হয়েছে সেটাও পরিবর্তন করা যাবে না। এলসি নাম্বার, গুডস ডেসক্রিপশন, কান্ট্রি অফ অরিজিন, এই জিনিসগুলো অপরিবর্তিত থাকবে। এখন এই ট্রান্সফারেবল এলসি ইস্যু করতে গেলে আপনাকে অবশ্যই ইউসিপি 600-এর একটা ক্লজ রয়েছে আর্টিকেল 38 নামে, সেই আর্টিকেল 38 অনুযায়ী ট্রান্সফারেবল এলসি ইস্যু করতে হবে। আচ্ছা, যেখানে বলা আছে যে আর্টিকেল 38-এ পরিষ্কারভাবে বলা আছে যে ঋণপত্রে বা লেটার অফ ক্রেডিটে ট্রান্সফারেবল এলসি কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে এবং শুধুমাত্র নামকরণ করা ব্যাংকই এই এলসিটা ট্রান্সফার করতে পারবে। অর্থাৎ এলসিতে সরাসরি বলা থাকবে যে দিস ক্রেডিট ইজ ট্রান্সফারেবল বাই অমুক ব্যাংক, অর্থাৎ যে ব্যাংক এলসিটা ট্রান্সফার করবে সেই ব্যাংকের নামটা এলসিতে উল্লেখ করে দিতে হবে এবং কেবলমাত্র সেই ব্যাংকই এই এলসিটা ট্রান্সফারের অধিকার রাখে এবং একই এলসি দ্বিতীয় বেনিফিশিয়ারি আরেকজনকে ট্রান্সফার করতে পারবে না। এবং আরেকটা কথা অবশ্যই জেনে রাখা ভালো যে ট্রান্সফার ব্যাংক অর্থাৎ যে ব্যাংক এলসি ট্রান্সফার করবে সে এই এলসি ট্রান্সফারের জন্য বাধ্য নয়। অর্থাৎ কোনোভাবে যদি ডকুমেন্ট সন্দেহজনক হয় বা এলসিতে ব্যাংক নির্দেশনা পরিষ্কার না থাকে, অর্থাৎ ট্রান্সফারেবলের দিক নির্দেশনা যদি সঠিক না থাকে, সেই ক্ষেত্রে চাইলেও এই এলসি ট্রান্সফার করা যাবে না এবং এই ট্রান্সফার ব্যাংককে কোনোভাবেই রিকোয়েস্ট বা ব্যাংককে প্রেশারাইজড করা যাবে না যে এলসিটা ট্রান্সফার করে দাও, এবং ব্যাংক সেক্ষেত্রে বাধ্যও নয়। অর্থাৎ ব্যাংক চাইলে অস্বীকৃতি জানাতে পারে। বাংলাদেশে সাধারণত আরএমজি সেক্টরে ট্রান্সফারেবল এলসি বেশি ব্যবহার হয়। অর্থাৎ ট্রান্সফারেবল এলসির বাংলাদেশে মূল ব্যবহারের জায়গাটা হচ্ছে গার্মেন্টস সেক্টরে। অধিকাংশ বাইং হাউসের নাম আমরা শুনে থাকি। বাইং হাউস আসলে কি? একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এক্সপোর্ট এর ক্ষেত্রে এই বাইং হাউসগুলো মূলত আসলে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এবং তারাই মূলত এই ট্রান্সফারেবল এলসির যদি প্রথম বেনিফিশিয়ারির কথা বলি, তাহলে আমাদের দেশে বাইং হাউসগুলো হচ্ছে এই ট্রান্সফারেবল এলসির প্রথম বেনিফিশিয়ারি। অধিকাংশ বাইং হাউস মধ্যস্থতাভোগী হিসেবে কাজ করে। তাদের কোনো ওন প্রোডাকশন হাউস নেই। বায়ারের এলসি কোনো ফ্যাক্টরিকে ট্রান্সফার করে কাজ করিয়ে নেয় এবং ফাইনাল ইনভয়েস নিজের নামে সাবমিট করে। অর্থাৎ তাদের শিপিং ডকুমেন্ট যখন পণ্য প্রস্তুত করে ফ্যাক্টরি যখন পণ্য এক্সপোর্ট করবে, সে অবশ্যই শিপিং ডকুমেন্টগুলো ব্যাংকে জমা দিবে, কিন্তু মূল ইনভয়েসটা এই মধ্যস্থতাকারী বাইং হাউস সে নিজের নামে সাবমিট করবে। অর্থাৎ মূল বেনিফিশিয়ারি হিসেবে সে তার নামটা ইনভয়েসে উল্লেখ করবে। এটা হচ্ছে একটা ট্রান্সফারেবল এলসির একটা বৈশিষ্ট্য। তো মোটামুটি ট্রান্সফারেবল এলসি সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা পাচ্ছি আমার মনে হয়। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আমি, সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি, নতুন আমার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানানোর চেষ্টা করবেন প্লিজ। এখন আমরা জানবো যে এই ট্রান্সফারেবল এলসি কীভাবে কাজ করে। আমরা যদি সরাসরি উদাহরণে চলে যাই, যে বায়ার ট্রেডারকে ট্রান্সফারেবল এলসি দেয় এবং সেই ট্রেডার
সেটি প্রকৃত ফ্যাক্টরিকে ট্রান্সফার করে। ফ্যাক্টরি পণ্য শিপমেন্ট করে ডকুমেন্ট জমা দেয়, বায়ার টাকা দেয়, ট্রেডার মার্জিন রেখে ফ্যাক্টরিকে পেমেন্ট করে। আচ্ছা, এই প্রক্রিয়াটা যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে একটু বাস্তব উদাহরণের মাধ্যমে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে জিনিসটা কেমন হয়। অ্যাপ্লিক্যান্ট হচ্ছে বহুল পরিচিত, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে বহুল পরিচিত একটা নাম, সুইডেনের একটা বায়ার H&M। ফার্স্ট বেনিফিশিয়ারি এখানে বাইং হাউস বা ট্রেডিং কোম্পানি ABC সোর্সিং লিমিটেড, ঢাকা, একটা বাইং হাউস। সেকেন্ড বেনিফিশিয়ারি হচ্ছে XYZ গার্মেন্টস লিমিটেড। এখন ইস্যুইং ব্যাংক সুইডেনের SEB ব্যাংক কী করবে, এই ABC সোর্সিং লিমিটেডের নামে একটা LC ইস্যু করবে। এখন অ্যাডভাইজিং ব্যাংক বা ট্রান্সফারিং ব্যাংক হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এর ক্ষেত্রে অবশ্যই SEB ব্যাংক LCতে উল্লেখ করে দিবে যে দিস ক্রেডিট লেটার অফ ক্রেডিট ইজ ট্রান্সফারেবল বাই ইস্টার্ন ব্যাংক লিমিটেড বাংলাদেশ। এই কথাটা অবশ্যই LCতে উল্লেখ করে দিবে। এখন এই ক্রেতা H&M ABC সোর্সিংয়ের নামে LC ইস্যু করবে। প্রথমত H&M তাদের দৃষ্টিকোণ থেকে অনেক সময় ফ্যাক্টরি নয় বরং বাইং হাউসের সাথে কাজ করে, তাই LC ইস্যু করা হয়। LC বেনিফিশিয়ারি হচ্ছে এই ABC সোর্সিং লিমিটেড, এবং LCতে উল্লেখ থাকবে যে ইরিভোকেবল অ্যান্ড ট্রান্সফারেবল। ধরুন এই LCর ভ্যালু হচ্ছে $5 লক্ষ একটা LC, এবং প্রোডাক্ট হচ্ছে মেন্স পোলো শার্ট, কোয়ান্টিটি ধরুন 2 লক্ষ পিস, এবং শিপিং টার্ম হচ্ছে ইনকোটার্ম FOB চট্টগ্রাম, অর্থাৎ FOB ইনকোটার্মে চিটাগাং পোর্ট থেকে পণ্যগুলো এক্সপোর্ট হবে। লেটেস্ট ডেট অফ শিপমেন্ট থাকবে, প্রেজেন্টেশন পিরিয়ড, পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড। অর্থাৎ এক্ষেত্রে যদি এমন হয় যে প্রথম বেনিফিশিয়ারি একাধিক দ্বিতীয় বেনিফিশিয়ারির কাছে হস্তান্তর করবে, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে একই সাথে দুইটা বা তিনটা ফ্যাক্টরিকে যখন এই বাইং হাউস কাজ দিবে, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে অন টাইমে একই সময়ে প্রোডাকশন শেষ নাও হতে পারে, কোনোটা আগে পরে হতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই পার্শিয়াল শিপমেন্টের অ্যালাউ থাকতে হবে, নয়তো LCর শর্ত সঠিক থাকবে না, অর্থাৎ LCর শর্ত পুরোপুরি পূরণ হবে না। এখন এই বাইং হাউস LCটি গার্মেন্টস ফ্যাক্টরিকে ট্রান্সফার করবে। ABC সোর্সিং নিজে উৎপাদন না করে XYZ গার্মেন্টসকে দিয়ে উৎপাদন করাবে। তারা ইস্টার্ন ব্যাংককে অনুরোধ করবে, প্লিজ ট্রান্সফার দিস LC টু XYZ গার্মেন্টস লিমিটেড। এখন ট্রান্সফার করার সময় যে পরিবর্তনগুলো হয়, যে ABC সোর্সিং লিমিটেড ট্রান্সফার করা হচ্ছে XYZ গার্মেন্টস লিমিটেডের কাছে। LC ভ্যালু ছিল হচ্ছে $5 লক্ষ। তো এখন এই $5 লক্ষ থেকে $4,80,000 বাইং হাউস সে XYZ গার্মেন্টসের কাছে ট্রান্সফার করবে, এবং বাকি যে $20,000 সে তার মার্জিন হিসেবে নিজের কাছে রাখবে, এটি অর্থাৎ বাইং হাউসের কমিশন হিসেবে। ব্যাংক শুধু অ্যালাউডগুলো পরিবর্তন করবে এবং প্রাইস কমানো, কোয়ান্টিটি কমানো, বেনিফিশিয়ারি চেঞ্জ, এই কাজগুলো, অর্থাৎ পূর্বে উল্লেখ করা হয়েছে যে LCতে যে শর্তগুলো কমানো যায় বা চেঞ্জ করা যায় সেগুলো চেঞ্জ করতে পারবে। এবং XYZ যখন পণ্য উৎপাদন করবে, শিপমেন্ট প্রসেস করে যখন সে ডকুমেন্টগুলো সাবমিট করবে, তখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাইং হাউস সাবস্টিটিউশন অফ ইনভয়েস এবং ড্রাফট করে, অর্থাৎ XYZ গার্মেন্টস যে ইনভয়েস বানিয়েছে, তো সেই ক্ষেত্রে মূল প্রোফর্মা ইনভয়েসের ইউনিট প্রাইস ছিল হচ্ছে $2.5। অর্থাৎ এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে XYZ গার্মেন্টস যে ইনভয়েস বানিয়েছে, অর্থাৎ সে পণ্য শিপমেন্টের সময় একটা ইনভয়েস তৈরি করবে, অর্থাৎ সে যে মূল্যের কাজ পেয়েছিল, অর্থাৎ $4,80,000, তো সেই মূল্য অনুযায়ী সে ইনভয়েস তৈরি করবে। তো সেই অনুযায়ী তার ইউনিট প্রাইস হয় $2.4। কিন্তু বাইং হাউস সেটি
পরিবর্তন করে নিজের ইনভয়েস বানাবে, নিজের নামে ইনভয়েস বানাবে, এবং সেটা কিন্তু সেই মূল ইনভয়েস অর্থাৎ প্রোফর্মা ইনভয়েসের যে প্রাইস ছিল 2.5 ইউনিট প্রাইস, সে অনুযায়ী সে ইনভয়েস তৈরি করবে। এটি অ্যালাউড, কারণ হচ্ছে ইউসিপি 600-এর আর্টিকেল 38 অনুযায়ী ট্রান্সফারেবল এলসিতে ইনভয়েস পরিবর্তন করা যায়, অর্থাৎ প্রথম বেনিফিশিয়ারি ইনভয়েস পরিবর্তন করতে পারে। এই শর্তটা ইউসিপি 600-এর আর্টিকেল 38 অনুযায়ী প্রযোজ্য। এখন H&M ব্যাংকের মূল ডকুমেন্ট পাঠানো হয়, অর্থাৎ সুইডেনের ব্যাংকে মূল ডকুমেন্টগুলো যখন পাঠানো হলো, তখন H&M পেমেন্ট রিলিজ করবে ইবিএল এর নামে। ইবিএল বাইং হাউস এবিসিকে পেমেন্ট দিবে, অর্থাৎ $5 লক্ষ পেমেন্টটা সে বাইং হাউসের নামে ইস্যু করবে। বাইং হাউস কী করবে, যখন যে পেমেন্টটা পেয়ে যাবে সেখান থেকে তার কমিশন রেখে বাকি টাকাটা সে ওই ফ্যাক্টরিকে অর্থাৎ এবিসি গার্মেন্টসকে সে পরিশোধ করে দিবে। এবিসি গার্মেন্টস বা XYZ গার্মেন্টস যেটাই বলেন, তাকে পরিশোধ করে দেবে। এখানে হচ্ছে খুব সহজভাবে যদি বলি আমি, যে $5 লক্ষ থেকে বাইং হাউসের কমিশন হচ্ছে $20,000 সে নিজের কাছে রাখবে, বাকি $4,80,000 সে ওই ফ্যাক্টরিকে পরিশোধ করে দেবে। তো এই হচ্ছে মোটামুটি ট্রান্সফারেবল এলসির মূল প্রক্রিয়াটা, অর্থাৎ ট্রান্সফারেবল কি এলসি কীভাবে কাজ করে, বাংলাদেশের কোন সেক্টরে আসলে ট্রান্সফারেবল এলসির বেশি ব্যবহার রয়েছে, এই জিনিসগুলো আমার মনে হয় আমরা পরিষ্কার হতে পেরেছি। ট্রান্সফারেবল এলসির কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধাগুলো যদি দেখি আমরা, যে ট্রেডিং কোম্পানি নিজস্ব প্রোডাকশন হাউস ছাড়াও সে পণ্য এক্সপোর্টের একটা সুবিধা পাচ্ছে, অর্থাৎ সে বাইরে পণ্য এক্সপোর্ট করার সুযোগ পাচ্ছে। আবার যারা উৎপাদক অর্থাৎ সরবরাহকারী, তারাও বাইরের সাথে সরাসরি যোগাযোগ না করে বা কোনো প্রকার ব্যাংকিং ঝামেলা ছাড়াই তারা দেশের বাইরে পণ্য এক্সপোর্টের একটা সুযোগ পাচ্ছে এখানে। আবার কিছু অসুবিধাও রয়েছে ট্রান্সফারেবল এলসির। ডকুমেন্ট পরিবর্তনের একটা সুযোগ থাকে, তো সেই ডকুমেন্ট পরিবর্তন করতে যেয়ে বিভিন্ন রকমের রিস্ক থেকে যায়। আবার দ্বিতীয় বেনিফিশিয়ারি চাইলে তৃতীয় বেনিফিশিয়ারির নিকট ট্রান্সফার করতে পারে না, এটা একটা তার ঝুঁকি রয়েছে। তো সর্বোপরি মোটামুটি অসুবিধার থেকে ট্রান্সফারেবল এলসিতে সুবিধার পরিমাণই বেশি। এজন্য ট্রান্সফারেবল এলসিটা বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে বহুল প্রচলিত একটি, বাইং হাউসের জন্য বহুল প্রচলিত একটি এলসি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ট্রান্সফারেবল এলসি সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আমরা আলোচনা থেকে ট্রান্সফারেবল এলসি সম্পর্কে একটা সঠিক ধারণা আজকে নিতে পেরেছি। তো আপনাদের কাছে অবশ্যই আমার অনুরোধ থাকবে, এটা হচ্ছে যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন, অর্থাৎ কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলে প্রত্যেকটা আলোচনা আরও ফলপ্রসূ হবে, এই জিনিসগুলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।